নমস্কার বন্ধুরা, ইসরায়েল মারাত্মক ক্ষেপে গেছে এবং এতটাই ক্ষেপে গেছে যে ইউনাইটেড নেশনের মঞ্চে দাঁড়িয়ে এরদোগান, একটা দেশের রাষ্ট্রপতি তুর্কি, সেই দেশের রাষ্ট্রপতিকে বলছে যে একটা সাপ সে সারা জীবনই সাপ থাকবে। সেটা আমরা বুঝতে পারিনি, এতদিন ভালো রিলেশন করেছিলাম, কিন্তু এখন সাপ তার সাপের পরিচয় দিচ্ছে। এর দুদিন আগেই ইউনাইটেড নেশনে দাঁড়িয়ে ইউনাইটেড নেশনের যে চিফ আছে তার রেজিগনেশন চেয়েছিল ইসরায়েল। ইসরায়েল এখন ফোর ফ্রন্টে আছে। তার কারণ কি? আমেরিকা তার পাশে আছে। ইউনাইটেড নেশনের রিসেন্টলি যে ভোট হয়েছে সেখানে মাত্র 14টা কান্ট্রি ইসরায়েলকে সাপোর্ট করেছিল এবং 14টা কান্ট্রির মধ্যে বেশিরভাগ কান্ট্রির নাম আপনি জানবেন না, কিন্তু একজনের নাম আপনি জানবেন, সেটা হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এছাড়াও যেভাবে এরদোগান আস্তে আস্তে একটা মঞ্চ বিল্ডিং করছে, সেই মঞ্চটা কিন্তু আস্তে আস্তে সারা পৃথিবীকে ওয়ার্ল্ড ওয়ার 3 দিকে এগিয়ে নিয়ে যাবে এবং ইন্ডিয়াকে এখানে মেনলি একটা জিনিসের চিন্তা করতে হবে যে ইন্ডিয়াকে কিভাবে এই এরদোগান প্রতি পদে পদে ক্ষতি করছে, এবং যেটা সে প্রথম দিন থেকে অ্যানাউন্স করেই কিন্তু করেছে। এই এরদোগান হামাসকে একটা ফ্রিডম ফাইটার বলেছে এরা কোনো টেররিস্ট অর্গানাইজেশন না, এরা হচ্ছে ফ্রিডম ফাইটার। এবং এই ফ্রিডম ফাইটাররা অক্টোবর 7 কি করেছে সেটা আমরা জানি। যেভাবে ইসরায়েলের 1400 মানুষকে মেরেছে সেটা নিন্দা না করে কেউ থাকতে পারবে না, কিন্তু টার্কিশ প্রেসিডেন্ট এই জিনিসটা করছে না। এই কারণে ইসরায়েল তাদের ডিপ্লোম্যাটকে কল ব্যাক করেছে, তাদের যে রাজদূত ছিল তাদেরকে আবার ইসরায়েলে ডাকছে যে না, তুর্কির সাথে আমাদের যে সম্পর্ক আছে সেটা আমরা আবার একবার ভেবে দেখবো, রিথিঙ্ক করবো। দেখুন, একদিকে ইসরায়েল সব দেশের সাথে গিয়ে বলছে যে আমার সাথে সম্পর্ক বেটার করো, বিশেষ করে মুসলিম দেশের কাছে, সেইখানে তুর্কির থেকে তার অ্যাম্বাসাডারকে সে ডেকে নিচ্ছে। ঠিক এখানে উল্টোটা হচ্ছে। কালকেই এরদোগান একটা ম্যাসিভ র্যালি করে। কোথায় করে? ইস্তাম্বুলে। প্রো প্যালেস্টাইন একটা র্যালি করে। দেখুন, এখানে না একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কি, সবাই এই লড়াইটাকে না প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল নিয়ে নিচ্ছে, কিন্তু এই লড়াইটা অ্যাকচুয়ালি প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল না, ইসরায়েল ভার্সেস হামাস। এই কারণে অ্যাকচুয়াল যে প্যালেস্টাইন অথরিটি আছে, যারা প্যালেস্টাইনের মানুষের দেখাশোনা করে, তারাও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে বলছে, কিন্তু এইরকম ভাবে বলছে না। এরদোগান এতটা অ্যাক্টিভ কেন সেটা ভিডিওর নেক্সট পার্টে আপনি জানতে পারবেন। এরদোগান ওই মঞ্চে দাঁড়িয়ে আমেরিকাকে রীতিমতন থ্রেট দেয়। সে বলে যে ইসরায়েলকে তুমি সাপোর্ট কেন করছো? তারপর এরদোগান বলে ইসরায়েল তো একটা দেশই না, ওটা একটা ইনস্টিটিউশন, ওটা একটা সংস্থা, এবং ইসরায়েলকে নাকি একটা ওয়ার ক্রিমিনাল হিসাবে ইউনাইটেড নেশনে সে পরিচিত করাবে। কিন্তু এই জিনিসটা সে কতটা পারবে আমার সন্দেহ আছে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলো নাকি ক্রুসেড শুরু করেছে, আর এই ক্রুসেড হচ্ছে ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ মিডল এজে খ্রিস্টান ভার্সেস মুসলিমদের মধ্যে হয়েছে, যেটা বর্তমানে এই এরদোগান মেনশন করছে। যারা ইউক্রেনের ব্যাপারে ক্রোকোডাইল টিয়ার্স মানে ফেক টিয়ার্স ফেলছিল, তারা এখন কোথায় তারা গাজার বেলায়? এগুলো সব কে বলছে? এরদোগান। এর মধ্যেই আমেরিকাতে একটা র্যালি হয়। রিপাবলিকান যে দলটা আছে, যেটা ট্রাম্পের দল, সেই র্যালিতে ডোনাল্ড ট্রাম্প আসে এবং ডোনাল্ড ট্রাম্প বলে যে আমি যদি ইলেকশনে জিতে আসি তাহলে আমি মুসলিমদের আমেরিকা আসা থেকে ব্যান করব। এবং তার যে কাউন্টার পার্ট আছে, মিনি পার্ট, যিনি একজন ইন্ডিয়ান বংশোদ্ভূত রাজনৈতিকবিদ ইন আমেরিকা, যিনি ডাইরেক্টলি প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্পের সাথে লড়ছে, যার নাম হলো বিবেক রামাস্বামী, তিনি আবার এক্সট্রা গিয়ে বলেছেন যে আমি চাই ইসরায়েলি সৈন্যরা যেন হামাসের 100টা মুন্ডু গাজার বর্ডারে রাখতে পারে। তার সাথে সাথেই বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রাইম মিনিস্টার, তিনি বলেছেন যে যুদ্ধের সেকেন্ড ফেজ শুরু হয়ে গেছে। দেখুন, বর্তমানে ইসরায়েল আর ওপেনলি বলছে না যে আমরা ল্যান্ড ইনভেশনটা শুরু করে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি তারা ল্যান্ড ইনভেশন শুরু করে দিয়েছে এবং এই কারণে গাজাতে ইসরায়েলি আর্মি ঢুকে সেখানে ইসরায়েলের পতাকা ওড়াচ্ছে। আপনি একটা ভিডিওতে এরকম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। যখন এরদোগান এই বিরাট র্যালিকে সম্বোধন করছে, তখন অনেক কথা বলতে বলতেই তার সামনে যে অডিয়েন্স ছিল, যে দর্শকরা ছিল, যে প্রোটেস্টাররা ছিল, তারা হুট করে বলতে শুরু করে যে টার্কিশ মিলিটারি টু গাজা। এই ব্যাপারে এরদোগান কিন্তু কিছু বলেনি। এরদোগান চুপচাপ অন্য কথা বলতে থেকেছে, কিন্তু সে জানে যে টার্কিশ মিলিটারি ইন গাজা হলে তার কি ঝামেলা হবে, বিকজ আমেরিকা ওখানে দাঁড়িয়েছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর ব্যাকিং ওখানে দাঁড়িয়েছে। এই ওয়েস্টার্ন কান্ট্রির ব্যাকিং এ ইউক্রেনের মতন একটা দেশ, যার কাছে কোনো অস্ত্রবল ছিল না, সে পর্যন্ত পৃথিবীর সেকেন্ড বিগেস্ট মিলিটারিকে পুরো স্ট্যান্ড স্টিল মেরে দিয়েছিল। তো সেই হিসাবে এরদোগান খুব ভালো করেই জানে যে গাজায় ঢুকলে সে আর ওখান থেকে কোনোদিন বেরোতে পারবে না। আর গাজাতে ঢুকতে গেলে তার যে মিলিটারি আছে, সেই মিলিটারির পিছনে যে খরচা করতে হবে, সেই খরচা করার ক্ষমতা কি এরদোগানের আছে? বিকজ টার্কিশ ইকোনমি তার জন্মের পর থেকে সব থেকে বাজে অবস্থায় আছে। অ্যাকচুয়ালি বোকা জনতাকে বোকা লিডাররা বোকা মানাতে ভালো করেই পারে, সেটা এরদোগান করছে তুর্কিশদের। এরপর এরদোগান আবার একটা ডায়লগ দেয়, সেটা বলে কি, আমরা অন্ধকার থেকে আচমকা অ্যাটাক করব। এবং এর সাথে সাথে তারা বলে যে আমরা মিডল ইস্টে আছি, আমরা লেবাননে আছি, আমরা লিবিয়াতে আছি, আমরা নাগর্নো কারাবাখে আছি।
এই যেই নাগর্নো কারাবাখের কথাটা আমার মনে পড়লো, অমনি সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আজারবাইজান একটা মুসলিম কান্ট্রি যে আর্মেনিয়ার সাথে যুদ্ধ লড়েছিল, এবং আর্মেনিয়ার সাথে যুদ্ধটা লড়ে সে জিততে পেরেছিল শুধুমাত্র তুর্কি এবং ইসরায়েলের জন্য। তুর্কি একটা প্রচ্ছন্ন সাপোর্ট দিচ্ছিল, কিছু ড্রোন দিয়ে সাপোর্ট করছিল, কিন্তু মেইন যেসব অস্ত্র, যে একদম পিন পয়েন্ট যেসব মিসাইল গুলো লঞ্চ করছিল, যে স্ট্রাইক গুলো লঞ্চ করছিল, সেগুলো কোন অস্ত্র দিয়ে করছিল, কার অস্ত্র দিয়ে করছিল? সেগুলো ইসরায়েলি মেড অস্ত্র দিয়ে করছিল। যখন ইসরায়েলে 7ই অক্টোবর টেররিস্ট অ্যাটাকটা হয়েছিল, তখন আজারবাইজানের রাজধানী বাকুতে যে বিল্ডিং গুলো ছিল, সেই বিল্ডিং গুলোকে ইসরায়েলের পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। তাহলে ভাবুন, সেই জায়গায়, সেই ইভিল নেক্সাসে, অ্যাজ পার দ্য টার্কিশ প্রেসিডেন্ট, তুর্কি কি করে আজারবাইজানকে সাপোর্ট করতে পারে, তুর্কি কিভাবে নাগর্নো কারাবাখকে সাপোর্ট করতে পারে? এবং এরদোগানে একটা কথা বারবার, যে ইসরায়েল এটা তোমার ভূমি না, তুমি এটা ছেড়ে দাও। আরে ইসরায়েলের ইতিহাস 100 বছর 200 বছর পুরনো না, ওটা 3000 বছর পুরনো, এবং এই জিনিসটা তাদের ধর্মগ্রন্থ বাইবেলে মেনশন পর্যন্ত করা আছে। এবং আরো একটা জিনিস, সেটা জানলে আপনি অবাক হবেন, যে ইসরায়েলের 40% তেল আসে এই আজারবাইজান থেকে। আজারবাইজান থেকে তো ডাইরেক্ট উড়ে উড়ে আসতে পারছে না, বা জাহাজ করেও আসতে পারছে না, কিন্তু আসছে কি করে? পাইপলাইন হয়ে। সেই পাইপলাইন আজারবাইজান হয়ে তুর্কির মধ্যে থেকে গিয়ে তারপর সমুদ্র পথে গিয়ে ইসরায়েলে ঢুকছে। এইবার আপনি জাস্ট এই কথাটা বলুন, যে তাহলে তুর্কি কেন এই পাইপলাইনটাকে কাট করছে না? তাহলে তো 40% অফ ইসরায়েলের যে তেল গ্যাস সরবরাহ সেটা বন্ধ হয়ে যাবে, তাহলে তো ইসরায়েল বেকায়দায় পড়বে। সেইখানে তুমি কাজের কাজটা করছো না, আর এইদিকে শুধু মুখে বলছো। আর ডিপ্লোম্যাটিক রিলেশন মুসলিম কান্ট্রির সাথে ইসরায়েল কান্ট্রির খুব কম আছে, কিন্তু যার আছে বেশ ভালো মতন আছে। তার মধ্যে একটা কান্ট্রি হচ্ছে তুর্কি। তাহলে তুমি যখন ডিপ্লোম্যাটিক রিলেশনটা বন্ধ করে দাও, তাহলেও তো হয়। সেটা করছো না, কিন্তু মুখে অনেক কিছু বলছো। এরপর আসি যে ন্যাটো কান্ট্রি, তুমি একটা ন্যাটো মেম্বার, তো সেই ন্যাটো মেম্বার হয়ে তুমি এইভাবে ইসরায়েলের এগেনস্টে কি করে বলছো, যেখানে ন্যাটোর বেশিরভাগ কান্ট্রিগুলোই ইসরায়েলকে ব্যাকডোর সাপোর্ট বা ফ্রন্ট ডোর সাপোর্ট করছে। উল্টো দিকে তুমি চাইছো আবার ইউরোপিয়ান ইউনিয়নে এন্ট্রি নিতে। এইরকম দোগলাপান এরদোগান কেন করছে? একদিকে আমেরিকাকে উল্টো পাল্টা বলছে, ইসরায়েলকে বলছে, ওয়েস্টার্ন কান্ট্রিদের বলছে, আবার ওয়েস্টের গ্রুপে সে বসে আছে, একটা ন্যাটোতে বসে আছে, আবার ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার জন্য হাতে পায়ে ধরছে। তাহলে এই এরদোগানকে কি বিশ্বাস করা যায়? এবার আপনি একটা জিনিস বলবেন, যে মুসলিম বিশ্বে তো অনেক নেতা আছে, মোহাম্মদ বিন সালমান আছে, কিন্তু সবাই তো এরকম ওপেনলি কিছু বলছে না। হ্যাঁ, ভিতরে ভিতরে ইসরায়েলের উপর রেগে আছে, যুদ্ধ থামাতে বলছে, 2 স্টেট সলিউশন বলছে, কিন্তু এখানে টার্কিশ প্রেসিডেন্ট এরদোগান এইভাবে খেপে যাচ্ছে কেন? দেখুন, খেপার পিছনে সব থেকে বড় কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আইম্যাক, ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডোর। ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডোরে তুর্কি এটা বুঝতে পেরেছিল এবং প্রথমেই বলেছিল যে তুর্কি ছাড়া আইম্যাক হবেই না। তার কারণ ইন্ডিয়া থেকে ইউরোপ যাওয়া বা ইউরোপ থেকে ইন্ডিয়া আসার মেইন রুটের মধ্যে তুর্কি পড়ে, সেটা 2000 বছর ধরে চলছে। সেই রুটটাকে চেঞ্জ করে কি করে এখানে সৌদি আরব এবং ইসরায়েল আসে? এবং তুর্কি আর সৌদির কিন্তু সম্পর্ক খুব একটা বেটার না। উপরে উপরে সমস্ত কিছু ভালো, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু অনেক গালাশিকবে আছে। তো সেই হিসাবে এই আইম্যাককে ধাক্কা দেওয়া, এই কারণেই সে মেনলি এইসব কথাগুলো বলছে। তারপর সে চায় মুসলিম বিশ্বের হেড সৌদি আরব না হয়ে তুর্কি হোক। সে আবার যে পুরনো অটোমান সাম্রাজ্য ছিল সেটাকে আবার স্টাবলিশ করতে চায় এবং তার সুলতান হতে চায়। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।